লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনূস। কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সবসময় খুব প্যাশনেটলি একটা কথা বলেন, ছেলে আমাকে তোমরা আনলা কেন। এদিকে ডক্টর ইউনূস আজ লন্ডন থেকে দেশে এসে একই বার্তা দিচ্ছেন। ডক্টর ইউনূসের লন্ডন সফরের অনেক কার্যক্রম নিয়ে জনগণ ভয়াবহ রূপ নিয়েছে। অন্যদিকে দেশের চারদিকে অস্থিতিশীল পরিবেশও চলছে। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। লন্ডনে সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরো জানান, সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারি করলেও পাস করবে না, বা আমার বিশ্বাস হচ্ছে না, হাসনাত আবার লেখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে। সবাইকে এই রুটি হালুয়ার ভাগ সেখানে পাচ্ছে। সবচাইতে যে জিনিসটা কনসার্নিং, যে তথ্যটা আপনাকে আমার দিতে হবে, শিরোমণি লন্ডনে পৌঁছেছে এবং এই ধরনের একটা আলোচনা হতে পারে। এখন যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:15টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মারণাস্ত্র বলতে হলে বুঝেছি বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবে। এখন একটা বড় সমস্যা আছে, যেমন গাড়ির সমস্যা, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারিনি। ঘটনা শুরু হয়ে গেছে, ইউনূস তারেক সমঝোতা টিকছে না, দিন শেষে চরমোনাইও এই সমঝোতা মানছে না বা মানবে না। ইউনূস তারেক বৈঠকের পর নানান মহল, নানান রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু বিষয়ে রেকর্ড সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে 110 জন সাবেক সংসদ সদস্যকে কারাগারে রেখেছেন তিনি। এদিকে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না বলে জানিয়েছে ডক্টর ইউনূস। তাই আওয়ামী লীগ দলটিকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে আজ সকালে ডক্টর ইউনূস লন্ডন থেকে বাংলাদেশে ফিরেন এবং তার দেশে ফিরা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস লন্ডনে কি করেছেন এবং তার অনেক বিষয় নিয়ে অনেক সফলতা, অনেক ব্যর্থতা, এবং ডক্টর ইউনূসের সাথে যে তারেক জিয়ার একটা বৈঠক হয়, তার বৈঠকের মধ্যে কি কথা হয়। মূল কথা হচ্ছে ডক্টর ইউনূস লন্ডনে কি করেছেন এবং তিনি দেশে ফিরে আসার পর দেশের মধ্যে কি ঘটতেছে, দেশের রাজনীতির পরিবেশ যে এইরকম উত্তেজনার দিকে গিয়েছে এবং অনেকে অনেক কথা বলতেছে, বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে ঝামেলা করতেছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে, দেশের রাজনীতির সর্বশেষ আপডেট। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আওয়ামী লীগের পরাজয় যদি 5 আগস্ট হয়ে থাকে, তাহলে বিএনপি পরাজয় হলো লন্ডনের ডরচেস্টার হোটেলে 13 জুন 2025 তারিখে। ডক্টর ইউনূস ও তার 39 জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনূসের 10 মাসে 11তম সফরটি কোনোভাবেই সরকারি নয়। কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া। এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া। দুঃখজনক হলো এই প্রথম বৈঠকেই তিনি তার নিজের রাজনীতি, দল এবং বাংলাদেশকে বাজি ধরলেন। কেন এই বৈঠক থেকেও নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখের ঘোষণা এলো না? কিন্তু বৈঠক তো হয়েছে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। শোনা যাচ্ছে এর আগে তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রোজার রহমানেরও আলাদা বৈঠক হয়েছে। বিএনপি এতেই খুশি, এতেই গদগদ। এনসিপি দল 3-0 গোলে বিএনপি দলকে পরাজিত। রূপে কোন মাসের 13 তারিখ শুক্রবার পড়লে তাকে বলা হয় শয়তানের দিন, শয়তানের তারিখ। সে হিসাবে লন্ডনের 13 জুন শুক্রবার যে আলোচিত বৈঠকটি হয়েছে, তাকে শয়তানের দিনে অনুষ্ঠিত বৈঠক হিসাবে ধরে নিয়ে আলোচনা শুরু করা যায় কিনা বলেন। এর আগেও আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর ইউনূসের শনির দশা শুরু হয়েছে। এখন থেকে বিএনপি তথা তারেক রহমানেরও যে শনির দশা শুরু হলো, সেটিও আলোচনার দাবি রাখে, তাই তো? ডক্টর ইউনূস ও তার 39 জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনূসের 10 মাসে 11তম সফরটি কোনোভাবেই সরকারি নয়। কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া। এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া, এবং এই ধাপ্পাবাজির খপ্পরে তারেক রহমান বেশ ভালোভাবেই পড়েছেন। সেটা কিভাবে, আসুন দেখা যাক আস্তে আস্তে। তারেক রহমানের এটা তো প্রথম রাজনৈতিক বৈঠক। জিয়াউর রহমানের হাতে বিএনপি গঠনের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলটির হাত ধরেন তার মৃত্যুর পর, কিন্তু তারেক রহমান দলের পক্ষে কোনো কাজ করা ছাড়াই প্রাথমিক সদস্য পদ থেকেই বলতে গেলে একেবারে চেয়ারপারসন হয়ে গেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারপারসন। যেহেতু দলটি তার পরিবারের দ্বারা সৃষ্ট, সেহেতু এই পদ তিনি পেতেই পারেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অসংখ্য রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বৈঠক করলেও এবারের বৈঠকটি যে তারেক রহমানের তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে উল্লেখযোগ্য বৈঠক, তাতে আপনার কোনো সন্দেহ আছে কি? এর আগে এমন কোন বৈঠকের কথা আপনি স্মরণ করতে পারেন যেটাতে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের হয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, দলের ভবিষ্যৎ নিয়ে? না, আমার বিশ্বাস নেই। দুঃখজনক হলো এই প্রথম বৈঠকেই তিনি তার নিজের রাজনীতি, দল এবং বাংলাদেশকে বাজি ধরলেন, এবং আমার মনে হচ্ছে এই বাজিতে তিনি গোহারা হেরে গিয়েছেন একজন ধুরন্ধর আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কাছে। রাজনীতি মানে যদি খেলা হয়ে থাকে, তাহলে তারেক রহমান এই খেলা শুরুর আগেই পরাজিত হলেন বলে আমি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের চাওয়াটা আসলে কি? তিনি দীর্ঘকাল অপেক্ষা করে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন, নাম দিয়েছেন নাগরিক পার্টি বা নাপা, যার পোশাকি নাম এনসিপি। কোন সন্দেহ আছে যে এই দলটির পিতা ডক্টর ইউনূস নন? আমার নেই। তার মানে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং এনসিপির দলীয় পিতার মধ্যে, মানে দুটি দলের মধ্যে, এনসিপি এবং বিএনপি। এনসিপির শিশু রাজনীতিবিদদের হয়ে বিগত 10 মাসে আসলে ডক্টর ইউনূস তো সমানে ছক্কা মেরে যাচ্ছেন, কি যাচ্ছেন না? এই বৈঠকেও ইউনূসের সঙ্গে বসার সম্মতি দিয়ে তারেক জিয়া আসলে দেশের আরেকটি কিংস পার্টির বৈধতা দিলেন। ডক্টর ইউনূস সেটাই চেয়েছিলেন। তিনি হয়তো বলেছেন যে, দেখেন তারেক সাহেব, আপনার দলও এক সময়ের কিংস পার্টি, এনসিপিও এই সময়ের কিংস পার্টি, দুই পার্টির জন্ম হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে। সুতরাং বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে সরাতে হলে এই দুই কিংস পার্টির মধ্যে ঐক্য হতেই হবে। তারেক রহমানের পক্ষে এই যুক্তির সমর্থন না করা ছাড়া বা এই যুক্তির পক্ষে সমর্থন না দিয়ে উপায় কি আছে বলেন? এবং হয়েছেও তাই। তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচারের ভার বিএনপি নিতে চায় না, আপনারা সেটা করে ফেলেন, তাতে নির্বাচন পেছানো দরকার হলে পেছান। ডক্টর ইউনূস এটাই চেয়েছিলেন। দর্শক, বর্তমান উপদেষ্টা পরিষদের এবং বর্তমান সরকারের নানা সময়ে নানা রকমের কথা অনেক সময়ে আলোচনার যেমন জন্ম দেয়, সমালোচনার জন্ম দেয়। এই উপদেষ্টা পরিষদ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি গত 10 মাসে তাদের অবস্থান বারবার পরিবর্তন করেছে এবং নানা সময়ে নানা রকমের কথা বলেছে। এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে যে তারা জনপ্রিয়তার পথে হেঁটেছে, অর্থাৎ জনপ্রিয়তা যেদিকে সেদিকেই সিদ্ধান্ত নিয়েছে, সেটা দেশের জন্য মঙ্গলকর হোক অমঙ্গলকর হোক সেই ভাবনা ভাবেনি। তারা প্রতি মুহূর্তে কথা চেঞ্জ করেছে। যেমন যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রসঙ্গে কিংবা আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নে নানা সময় নানা রকমের কথা আমরা শুনেছি। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, এটা বিএনপি চাইছে তাই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। কখনো বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। এই কথাগুলোকে অনেকভাবে অনেকবার বলা হয়েছে। আবার এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে একটা সময় পর্যন্ত, অন্তত এই বছরের প্রথমার্ধ পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত ছিল। হঠাৎ করেই সরকারের ইউটার্ন আমরা দেখেছি। এরকম নানা ক্ষেত্রে আমরা সরকারের ইউটার্ন দেখেছি। এবার নতুন একটা ক্ষেত্রে সরকারের ইউটার্ন আমরা দেখলাম, সেটা হচ্ছে সংস্কার এবং গণভোট। প্রফেসর ইউনূস গণভোট প্রসঙ্গে গণভোট অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং সংস্কার আগামী সংসদে হবে এরকম মন্তব্য করাই তীব্রভাবে খেপেছে এনসিপি এবং এনসিপির সংবাদ সম্মেলনে এই কথা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। অর্থাৎ সরকার নানা সময়ে এনসিপির দাবির প্রেক্ষিতেই যে তাদের অবস্থান পরিবর্তন করেছে, সেই রেওয়াজ যখন এবার এসে আবার দেখলাম, তখন এনসিপির সিদ্ধান্তের বাইরে যখন চলে গেল, তখন এনসিপি সেটাকে প্রতিবাদ জানালো এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে সরকার প্রধানকে এই কথা উইথড্র করতে হবে এমন আলটিমেটাম দিল এনসিপি। কি আসলে হচ্ছে? কেন সরকার একটা স্থিতাবস্থায় থাকতে পারছে না? কেন সরকার এক কথায় থাকতে পারছে না? সেই আলোচনা করবে এই ভিডিও। বলছিলাম এই সরকারের কথাই বারবার আমরা ভেরিয়েশন দেখছি, কথার পরিবর্তন দেখছি। এই কথার পরিবর্তনের ধারায় এবার যুক্তরাজ্যে সফরকালীন প্রধান উপদেষ্টা যে সর্বশেষ বৈঠক তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠককে কেন্দ্র করে এবং সেই বৈঠককে কেন্দ্র করে একটা কথা সামনে এসেছে। এনসিপি সেটাকে সামনে এনেছে, যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যম সেটাকে গুরুত্ব দিয়ে সামনে আনেনি। এনসিপির প্রতিবাদের মাধ্যমেই ব্যাপারটা সামনে এসেছে। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলেছেন যে গণভোটের প্রয়োজন নেই। অর্থাৎ এনসিপির যে দাবি ছিল যে গণভোট হোক, একটা গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেওয়া হোক, সংবিধান পরিবর্তন বিষয়ে, সংস্কার বিষয়ে একটা গণভোটের যে ব্যাপার দাবি হচ্ছিল এনসিপির তরফ থেকে, মূলত সেই দাবিকে নাকচ করে দিয়েছেন এবং প্রফেসর ইউনূস বলেছেন যে সংস্কার হতে হবে নির্বাচিত সংসদে, অর্থাৎ আগামী সংসদে সংস্কার কার্যক্রম, এই বিলগুলো পাশ করতে হবে। সংস্কারের যে মূল ব্যাপারটা সেটা সংসদে হতে হবে। এতদিন কিন্তু এই আলোচনা ছিল না। এতদিন আলোচনা ছিল যে এখনই সংস্কার করে ফেলতে হবে, এখনই এটা করতে হবে, এখনই ওটা
সেটা করতে হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনাও আমরা দেখেছি, যেটা সমালোচিত হয়েছে। কারণ একটা পর্যায় পর্যন্ত তারা যদি ধৈর্য ধরতো, আদালতে গিয়ে যদি সেটার একটা সিদ্ধান্ত হতো, তাহলে এত বিতর্ক তৈরি হতো না। যখন সরকার নির্বাহী আদেশে সেটা করতে গেল এবং নিবন্ধন স্থগিত করার ঘটনাও ঘটালো, তখন বিতর্ক তৈরি হয়েছে যে আদালতের সিদ্ধান্তের আগেই এক ধরনের মেসেজ তারা আদালতকে দিয়ে দিল যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেটা আদালতের জন্য বিব্রতকর হতে পারে। এবার আমরা যখন প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে দেখলাম, গণভোটের বিপক্ষে তিনি অবস্থান করলেন। এতদিন গণভোটের পক্ষে ছিলেন এবং সংস্কারের পক্ষে, সব সংস্কার এই সরকারের আমলেই করতে হবে এরকম পজিশন ছিল সরকারের, কিন্তু সেই পজিশন থেকে ইউটার্ন দেখলাম আমরা। এবার সেই ইউটার্নেরই প্রতিবাদ করেছে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপি নেতা সরোয়ার তুষার তিনি স্পষ্ট বলে দিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কথাটা উইথড্র করতে হবে, অর্থাৎ গণভোট প্রয়োজন নেই এবং সংস্কার আগামী সংসদে, নির্বাচিত সংসদে হবে, এই কথাটাকে উইথড্র করতে হবে। এই কথা উইথড্র না করলে এক ধরনের আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস কি আবারও এসে আবার কথা পরিবর্তন করে অন্য কথায় চলে যাবেন? সেটাই এখন বড় প্রশ্ন। এখন দেখার বিষয় যে প্রফেসর ইউনূস যে অবস্থানে ছিলেন সেই অবস্থান তার যুক্তরাজ্য সফরে গিয়ে অবস্থান পাল্টে গেল। বিশেষ করে তারেক রহমানের সঙ্গে বৈঠকে অনেক অবস্থানই পাল্টে গেছে। নির্বাচনের দিনক্ষণ, তারিখ পরিবর্তন সহ অনেক কিছুই আলোচনায় হয়েছে। একটা বিষয় সামনে আসলেও, নির্বাচনের তারিখটা সামনে আসলেও আরও অনেক ব্যাপারে যে তাদের মধ্যে সমঝোতা হয়েছে সেটা মোটামুটি অনুমান করা যায়। তারেক রহমানের উচ্ছ্বসিত অবস্থান এবং প্রফেসর ইউনূসের হাস্যোজ্জ্বল চেহারা বলে দেয় যে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে আছে। তো দুই পক্ষই যদি উইন উইন সিচুয়েশনে থাকে তাহলে অনেক সিদ্ধান্তই এর মাঝে যে হয়েছে এটা বলাই যায়। এখন দেখার বিষয় এবং পরবর্তী আলোচনার বিষয় যে কোন কোন সিদ্ধান্ত আরও হলো যেগুলো সামনে আসেনি। একটা নির্বাচনের সিদ্ধান্ত আমরা জেনেছি, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারটা আলোচিত হচ্ছে। তারপরে যে ব্যাপারটাকে এনসিপি সব থেকে বেশি সামনে এনেছে, নির্বাচনের চাইতেও বেশি সামনে এনেছে, সেটা হচ্ছে গণভোটের অপ্রয়োজনীয়তা এবং সংস্কার আগামী সংসদে হওয়া। প্রফেসর ইউনূসের বর্তমান এই অবস্থান এনসিপির দাবির মুখে আবারও পরিবর্তন হয় কিনা, আবারও ইউটার্ন নেন কিনা, যে ইউটার্ন নেওয়ার ঘটনা আমরা গত 10 মাসে বহুবার দেখেছি, বহু বিষয়ে বহুবার দেখেছি, আবারও এরকম ঘটনা ঘটে কিনা এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূস কি আবারও ইউটার্ন করবেন? তার এই অবস্থান, যে অবস্থানটা আসলে সবাই বলছিলেন যে সংসদ ছাড়া সম্ভব নয়, কারণ যে কোনো সংস্কার করতে হলে সংসদে যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা লাগবে, সংসদ থাকতে হবে এবং সব থেকে বড় সংস্কার যেটা সংবিধান সংস্কার, সেই সংবিধান সংস্কার সংসদ ব্যতীত। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারি করলেও পাস করবে না, বা আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না, এরকম মুসলিম ভাই রিয়াকশন দিছে। ভাবিয়ে কই শোনেন, সারা জীবন ঘরের বেটির কথা বিশ্বাস করছেন না, খালি বাইরের মানুষের কথা বিশ্বাস করছেন, মাউগেরার কথা, মুসলিম মুখ সামলাইয়া কথা বলো। কিতা কইতাম কইছি না, তুমি ভালো করে ফেক নিউজ নিকোন অথবা কপি পোস্ট কিনা করে না কখনেন, আপনি না ঘরের বেটির কথাটা মনোযোগ দিয়া হইলেন, আমরা বেরিয়েতে বালা চাই কিতা নিউজটা কিতা। তো আমার আবার ফোন দিছে, আমি আবার একটু যে খুললাম ভাই ঘটনা কিন্তু সত্য। নাসিরউদ্দিন পাটোয়ারি ছেলেটার আইকিউ, সেন্স অফ হিউমার একটা এক্সট্রিম লেভেলে যে আছে এটা প্রমাণিত। দেখেন, হঠাৎ করে হয় কি যে পাউয়া ধন পাইয়া বড়লোক হওয়া, লটারি টটারি লেগা, আর পরিশ্রমের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন, পার্থক্য আছে আটকা পয়সলাদের। বাড়িঘর দেখলে দেখুন সমান করে লাগছে ট্যাক্স লাগাইয়া, স্বাগতম প্লেনের ছবি, গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান কইরা লাই, ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয়, বোঝাই যায় নতুন পয়সা এসে রুচি হয় নাই। কথাটা কেন বললাম? নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্রলীগের রেসপন্সর হিসেবে ছিল যারা, আজকে তাদের সবচেয়ে বেশি মানে বড় বড় নেতা যারা হয়েছেন, তো তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বুঝে। হাসনাত রে সে বলছে যে হাসনাত, ভোটে জেতা কি এত সহজ? মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও। হাসনাত আবার লেখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে। তো আপনাদের সরকার মানে মুখ ফসকে কি বললো? মানে এই সরকার যে বিএনপি যে বরাবর অভিযোগ আনছে যে হোটকার সাক্ষী হোটকায় দেয়, মাইনসে দেয় না, বিষয়টা কিরকম হয়ে গেল? ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা, হাসনাত তো এনসিপির নেতা, তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত। তার মানে এনসিপি যে সরকারি দল, এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা কিন্তু সত্য, নিজেরা লাগালাগি করে বাইরে গেছে। এখন কেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কমেন্ট হাসনাতরে করলো? তবে কথা কিন্তু সত্য, মেম্বরিও পাস করতো না, এটা বাস্তব। রাইট নাও হাসনাত করলেও করতে পারে, তবে বাকিটি করতো না। যাই হোক,
আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে। এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে বেশি বুঝে কারা? আমগো এই এনসিপির নেতারা, শিশু বাচ্চারা, মানে বিএনপি মজা করে বলে বাচ্চাদের মতন। হ্যাঁ, এনসিপির নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে, সুন্দর ভালো, কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা, এটা শহীদদের সাথে প্রতারণা, এটা যোদ্ধাদের সাথে প্রতারণা। তো এরকম নানান বিষয়ের মধ্যে হাসনাত আবার আপনার এটা নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে সে লিখছে যে আমরা যদি দেখি যে জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য, কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। এটা হচ্ছে এনসিপির সবচেয়ে বড় কথা। তাসনিম যারা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই, যে এই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের বিচার নিয়ে ওই রকম আলোচনা। তো বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, সেখানে রাষ্ট্রের আইনজীবী, কোর্ট, উকিল, আদালত সময় যাচ্ছে, ইনভেস্টিগেশন চলছে, বিচার তো হচ্ছে। মানে আরো কি চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা শেখ হাসিনার ফাঁসি দিয়ে আওয়ামী লীগের ফাঁসি দিয়ে যাওয়া এরকম? এটা তো ভাই এত সোজা না। এই যে লুৎফুজ্জামান বাবর বা জামাতের নাতি এটিএম আজহারুল ইসলাম, ওনাদের ফাঁসি দিয়ে সেই কবে হয়েছে, এখনো ফাঁসি হয়েছে? তাহলে ডক্টর ইউনূস আজীবন থাকতে হবে ক্ষমতা, আজীবন এটা সম্ভব হবে না। সম্ভবত এই কারণে বিচারের বিষয়টা আলোচনা আছে না। সংস্কার তো চলমান, সরকার তো সংস্কারের জন্যই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়টা নিছে, বিএনপি তো এখনই চাইছিল। আচ্ছা, তো হাসনাত লিখছে এই পোস্টে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে, পদ নিয়ে, এটার প্রমাণ হচ্ছে এটাই। নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্র্যাটেজি হিসেবে লিখছেন, হাসনাত ভোটে যেতে এত সহজ, মেম্বার ইলেকশন করলে তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন করে দেখাও, জিতা দেখাও। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের জবাবে হাসনাত আবার লিখছে, আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন। আর এখানে নানান বক্তব্য আসছে যেটা নিয়ে পাবলিক আবার এগুলো নিয়ে স্বাভাবিক, আমরা ভিডিও বানাইছি, আলোচনা সমালোচনা হচ্ছে। এনসিপি আসলে হতাশ, এমনকি টেন্সড। এই কারণেই টেন্সড, তারা গেল 2-2.5 মাসে বিএনপি যেভাবে লাড়াচাড়া করছে, ঘাটছে, একটা পাগলও বুঝে যে এই মুহূর্তে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তো জনাব তারেক রহমানের সাথে এই বৈঠক নিয়ে নানান বক্তব্য, বিভিন্ন সময় বিএনপি কিনা নানান বক্তব্য, বিএনপির নেতাদের শুধুমাত্র টেকনিক্যালি মুখ দিয়া বলতে পারে না, তাও দুদুভাই বলে ফেলছিল পেশাব পেশাব। আপনি বুঝতে হবে যে তাদের গোসার জায়গাটা কোন লেভেলে আছে। শুধুমাত্র রাজনৈতিক ভাবে বড় বড় নেতা বাংলা ভাষায় কথা বলতে পারে না, ছাত্ররা যেভাবে বলে। তো সেই ফিলিংসে এনসিপির যে ভয়টা কাজ করে যে তাদের প্রোটেকশনকারী কে, একদিকে আওয়ামী লীগ মানে ছায়ার মতন পিছনে লাগে আছে 100%, সুযোগ পাইলেই এদের তো করবেই, এদের ফ্যামিলি, আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককে আওয়ামী লীগ ক্ষতি করবে। এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে। ক্ষমতা তো পরে, সুযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু বিষয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, সেটা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে 110 জন সাবেক সংসদ সদস্য কে কারাগারে রেখেছেন তিনি। 38 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা কারাগারে আছেন। সেনাবাহিনীর মেজর জেনারেল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, সরকারের সচিব সহ 200-র উপরে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তিনি কারাগারে রেখেছেন। 10 মাসে তিনি 3,61,000 রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন, যাদের অধিকাংশই বর্তমানে কারাগারে আছে। এক্ষেত্রেও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি তো মূলত এনজিও ব্যবসায়ী। তার কয়েকটি জিরোর কথা বলেন, একটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, একটা হচ্ছে দরিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন। সেক্ষেত্রেও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে তার সময় নতুন করে 27 লক্ষ মানুষ দরিদ্র সীমায় নিচে নেমে গেছে। এর ভিতরে 18 লক্ষ আছে নারী। অর্থাৎ তিনি যে দরিদ্রকে দূর করবেন, নারীর ক্ষমতায়ন করবেন, তার উল্টোটা তিনি করেছেন। আরেকটি দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আমাদের সীমান্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণে ছিল না। ইউনূস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বীকার করা হয়েছে যে আমাদের সীমান্ত বাইরের শক্তির নিয়ন্ত্রণে। বাংলাদেশের ইতিহাসে নানা রকম রাজনৈতিক পরিস্থিতি, পারিপার্শ্বিকতার সৃষ্টি হলেও কখনোই দেশের ভিতরে বাইরের কেউ ঢুকে অবাধে আসা যাওয়া করতে পারেনি। আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রাম এলাকায় নির্বিঘ্নে আসছে, নির্বিঘ্নে যাচ্ছে, কেউ কেউ থেকে যাচ্ছে। এটাও তার একটা অনন্য রেকর্ড তিনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছেন, কিন্তু কখনো কেউ কিছু বলেননি যে আমি এইভাবে করেছি। ডক্টর ইউনূস ব্যতিক্রম। তিনি আমেরিকায়
ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন করানো বা তিনি ক্ষমতায় আসা, এবং তার সিপাহশালার যারা কাজ করেছে তাদের সেখানে মঞ্চে ডেকে নিয়ে উপস্থাপন করেছেন। একজনাকে তো একেবারে মাস্টার মাইন্ড হিসাবে তিনি উপস্থাপন করলেন। আরেকটি দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন, শিল্প কলকারখানা বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি, এ পর্যন্ত 149টা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তার আমলে। অন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, এই 10 মাসে তিনি শুধু বিদেশ থেকে আশ্বাস প্রতিশ্রুতি পেয়েছেন, আজ পর্যন্ত একটা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। অন্য একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, স্টারলিংক নামক একটি টেকনোলজিকে বাংলাদেশে এনেছেন এবং সেটা নিয়ে তিনি খুব গর্ববোধ করেন। সেটাকে পার্বত্য এলাকায় তিনি প্রথম অনুমতি দিয়েছেন। যে স্টারলিংক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে হোয়াইট হাউসে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট এবং তাদের কার্যালয় থেকে রিপোর্ট করা হয়েছে, এমন ভয়ঙ্কর বিষয়কে তিনি বাংলাদেশে সংযুক্ত করেছেন। নানাভাবে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বেশ কবার বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, তারা যখন বলে তখন আমি চলে যাব। আবার কখনো বলছেন যে আমি কিছুই জানতাম না। আবার কোথাও গিয়ে বলছেন যে হ্যাঁ, আমাকে তো এরা অনুরোধ করেছে, এরা প্ল্যান করেছে, আমি নিজের উদ্যোগে কোনো কিছু করিনি। যখন যেভাবে যা ইচ্ছে তাই তিনি করছেন। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা স্থাপন করেছেন তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলাগুলি রাতারাতি শেষ করতে সক্ষম হয়েছেন। তার প্রতিষ্ঠানগুলির ট্যাক্স দেওয়া লাগবে না 5 বছরে, সে সুযোগটা করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংক যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত, সেই গ্রামীণ ব্যাংকটাকে নিজের দাবি করে সরকারের মালিকানার অংশটা সেখান থেকে কমিয়ে ফেলেছেন। নতুন করে আমাদের প্রচলিত ভাষায় যেটাকে বলে আদম ব্যবসা, ম্যান পাওয়ার অর্থাৎ বিদেশের লোক পাঠাবার, সে ব্যবসাটাও লাইসেন্সটা তিনি নিয়েছেন। একটা নতুন বিশ্ববিদ্যালয় তিনি নিয়েছেন। অর্থাৎ তার যত সুযোগ সুবিধা দরকার। মানবতা বিরোধী অপরাধের দায়ে একদিকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বা এর বাইরে আরো অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অনেকগুলোর মামলার কোনোটি কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে। বিপরীতে মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার। সুনির্দিষ্ট 4টি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এবং সেই অভিযোগগুলো সম্পর্কে জানানোর আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই। অনেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে। এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাতুন নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না। অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন। এবং এটিও ধরে নেওয়া যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, তারা যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে, সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিধায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে। ডাউটি স্ট্রিট চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরো একটু বলতে হয়, একটু কম্পারিজন জায়গা থেকে বলতে হয় যে আরো যে 2-3টি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে, তার একটি হচ্ছে অ্যালেন অ্যান্ড ওভারি, আরেকটি হচ্ছে ক্লিফোর্ড চার্লস, সবই ব্রিটেন ভিত্তিক। এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটি স্ট্রিট চেম্বারকে। এবং আরো একটু স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা। ডাউটি স্ট্রিট চেম্বারের মেম্বার হিসেবে যাদের নাম রয়েছে আপনারা যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার, খুব নাম করা ব্যারিস্টার, তিনি ডাউটি স্ট্রিট চেম্বারের সদস্য, অন্যতম সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলুনি। আমাল কুলুনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী। হেলেনা কেনেডি হাউস অব লর্ডসের সদস্য, তিনিও এটির মেম্বার। আর একজনের নাম না বললেই নয়। ডাউটি স্ট্রিট চেম্বারের ভারিককে বুঝতে গেলে অবশ্যই এই নামগুলি উচ্চারণ করতে হবে। আরেকজন যিনি রয়েছেন জেনিফার রবিনসন, যিনি বিশ্ববিখ্যাত যে তথ্যভিত্তিক প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল উইকিলিক্স, এবং উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন। এই হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা। এখন ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত, সেই আইসিসির সংবিধি বা রোম স্ট্যাটিউট এর যে
অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং কি পরিস্থিতিটা ঘটতেছে এবং দেশের রাজনীতির মধ্যে কি হচ্ছে। দর্শক শ্রোতা, বিশেষ করে এখানে কিন্তু ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, তিনি দেশে ফিরে আসার পর কি ঘটতেছে এবং সবার মন্তব্য, মানে এই বিষয়গুলো নিয়ে এখানে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।